আমরা গত ক্লাসে প্রতিটা সেন্টেন্স যেভাবে আমরা সংশোধন করছি, হ্যাঁ, তো সেটা ছিল এই একটা হচ্ছে যে পার্ট ছিল, এই পার্টের মধ্যে থেকে নেওয়া হয়েছে। তো এটা হচ্ছে যে আমি পরবর্তী শিখাবো। এখন যেহেতু আমরা কারেকশন শিখতেছি, মানে গ্রামার ইস্যুগুলা ঠিক করতেছি, সব সেন্টেন্স কিভাবে একাডেমিক স্টাইলে লিখতে হয়, এই জন্য এখন এগুলোই শিখবো। পরবর্তীতে আমি আরো ডিটেলস, মানে একাডেমি আইএলটিএস রাইটিং এর কয়টা পার্ট থাকে, কি ধরনের আনসার করতে হয়, তো সেগুলো আমি বলবো। আমার কথা কি শোনা হচ্ছে? জি ভাইয়া। আচ্ছা, মাঝে মধ্যে ওই যে জুম হচ্ছে টেকনিক্যাল সমস্যা করে। বাই দ্য ওয়ে, তো এখানে একটা ওই যে ছিল, তো এটার আঙ্গিকেই হচ্ছে গত ক্লাসে আমরা সেন্টেন্স গুলো কারেকশন করছি। তো আজকে হচ্ছে আমি ওই গত ক্লাসে আসলে কেন ওগুলা কারেকশন হইলো ডিটেলস আজকে বলবো ইনশাআল্লাহ, বলার চেষ্টা করব। তো এখানে হচ্ছে যে এখানে বলছে যে many species of plants and animals have come and gone throughout the history of the earth. From this perspective, extinction can be seen as part of a natural process. Some people have argued that we should not, therefore, make heroic efforts to preserve the natural habits of endangered plants and animals when doing so would conflict with human interest. To what extent do you agree with this view? তো এই ধরনের আইএলটিএস রাইটিং এর সাধারণত এই ধরনের থাকে, একটা ভিউ একটা দিয়ে দিছে। তো এই এইটাতে কতটুকু আমি এগ্রি করি বা ডিসএগ্রি করি এগুলো হচ্ছে আমরা পরে শিখবো, কিন্তু আমাদের মেইন কাজ হচ্ছে এখন সেন্টেন্স গুলো কিভাবে একাডেমিক রাইটিং এ লেখা যায়। তো এটার ইয়াতে গত ক্লাসে আমরা সেন্টেন্স গুলো সংশোধন করছি। তো এখানে গত ক্লাসের যেহেতু আমরা পড়াইছি, প্লাস হচ্ছে যে পুরো এক সপ্তাহ গেল, হ্যাঁ, একটু কেউ সামারি বলতে পারবে, রিকল করতে পারবে আমি কেন এখানে ওয়াইল বা হোয়ার ইউজ করছিলাম, কেন এবার ইনক্রিজিং, এই যে কারেকশন গুলো ছিল কালার করা, তা কেউ একটু বলতে পারবে? তাহলে রিকল করি আমরা আবার, তাহলে সুবিধা হবে। সুন্দর করে গুছায় বলতে পারবে? প্রথম সেন্টেন্সের মধ্যে আপনি গত ক্লাসে বলছেন যে এই যে পিপল হ্যাভ অলওয়েজ এক্সপেন্ডেড এনিবডি, এখানে কম্পেয়ার করে বোঝাচ্ছে, সেখানে এন্ড অফ, যেখানে এন্ড দেয়া আছে ফার্মারের আগে, তো এটা আপনি ক্যান্সেল করছেন হচ্ছে যেহেতু দুটোর মধ্যে কম্পেয়ার করা হয়েছে, সেটা মানে সেক্ষেত্রে হোয়াইল ইজ বা হোয়াইল মানে এটা ব্যবহার করতে পারেন আর কি। আর আর সেকেন্ড সেন্টেন্সের ক্ষেত্রে ওই যে আপনি যে এই যে বলছেন যে মানে ওয়েদার দিস প্রসেস শুড বি কন্টিনিউ, মানে না, এটা গেল এক নাম্বার গেল। প্রথম সেন্টেন্সের আরেকটা কারেকশন আছে, প্রথম সেন্টেন্সে আরেকটা কারেকশন আছে, বিগার এন্ড বিগারের পরিবর্তে এবারে ইনক্রিজিং দেওয়া হয়েছে কেন? 1/1 যাও। বিগার এন্ড বিগারের পর যে মানে আপনি একটা ব্যবহার করছেন, মানে এই যে মানে এরিয়া একটা ব্যবহার করছেন, এটা ঠিক আছে, কি বলতে পারবে বিগার এন্ড বিগার আসলে কেন চেঞ্জ করা হয়েছে? বাবুলের সাথে কেউ অ্যাড করবে? বাবুল ভুলে গেছে। একই ওয়ার্ড বারবার ইউজ করতেছি, এজন্য সেন্টেন্সের মানে সৌন্দর্যটা নষ্ট হয়ে যাইতেছে। এজন্য বিগার এন্ড বিগারের পরিবর্তে যদি আমি অন্য একটা ওয়ার্ড ইউজ করতে পারি, তাহলে এই বিগার কথাটা ডাবল আসে না আর কি। তাই আচ্ছা, তো আজকে এগুলো এক্সপ্লেইন করব। হ্যাঁ, বাবুল কন্টিনিউ করো। বিগার এন্ড বিগারের পরিবর্তে যদি আমি অন্য একটা ওয়ার্ড ইউজ করতে পারি, তাহলে এই বিগার কথাটা ডাবল আসে না আর কি। তাই বাবুল শুনতে পাচ্ছ? হ্যালো হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? জি ভাই, আমরা তো শুনতে শোনা যাচ্ছে ভাই। হ্যাঁ বাবুল, কোথায় আসো আবার? আচ্ছা, তাহলে বাবুল মনে হয় নাই লাইনে। পরের সেন্টেন্সটা এখানে, আচ্ছা এটা গেল। এখানে কেন এই 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 এটাতে কি বলতে পারবে? এই যে ইয়া করা, কালার করা আছে, আমরা চেঞ্জ করছিলাম। বাসায় কি কেউ প্র্যাকটিস করে না নাকি? আরএন্ট হলো ইনফর্মাল, এজন্য এখানে ফর্মাল সেন্টেন্সই লিখতে হয়েছে, এবং এখানে ভেরি ব্যাড, রিয়েল মানে রিয়েলি ব্যাড এগুলো হলো ইনফর্মাল, এজন্য এখানে স্কেয়ার শব্দটা ইউজ করা হয়েছে
সেন্টেন্স ইউজ করা হয়েছে। ভেরি ব্যাড, রিয়েল মানে রিয়েলি ব্যাড, এগুলো হলো ইনফর্মাল। আচ্ছা, তারপরে সেন্টেন্সটাতে তারপরে সেন্টেন্সটাতে লাস্ট কি বলতে হবে? কোশ্চেন, লাস্ট সেন্টেন্সে হ্যাঁ, বলছি লাস্ট সেন্টেন্সের কথা বলতেছেন? হ্যাঁ, লাস্ট সেন্টেন্সের কথা, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ ভাই, এখানে হলো স্যার এই যে পার্সোনাল, এটা ইম্পার্সোনাল হতে হবে রাইটিং এ, আর্টিকেল রাইটিং এর ক্ষেত্রে ইম্পার্সোনাল হতে হবে। এজন্য ইফ ইউ এগুলো ই করে শুধু আর্টিকেল না, আইএলটিএস রাইটিং ইম্পার্সোনাল করে তারপরে হলো ঠিক করা হয়। আচ্ছা, তাহলে আজকে হচ্ছে ইম্পার্সোনাল করে আমরা তারপরে হলো ঠিক করা হয়। আচ্ছা, আজকে হচ্ছে আমরা এই ইয়াগুলো শিখবো, যে 4টা ক্যারেক্টারিস্টিক্স আছে, বৈশিষ্ট্য আছে একাডেমিক স্টাইলের। ঠিক আছে, তো 1 নাম্বার যেটা, সেটা হচ্ছে যে একাডেমিক স্টাইল হচ্ছে যে ইজ মোর ইমপার্সোনাল, যেটা আমরা বলছি। তো ইমপার্সোনাল বলতে কি বোঝাচ্ছে? তার মানে আমাদের অ্যাভয়েড করতে হবে, ওভার ইউজিং করা যাবে না পার্সোনাল যে প্রোনাউন্স গুলো আছে, যেমন হচ্ছে যে আই, ইউ, উই, এগুলো করা যাবে না। এবং অ্যাভয়েড করতে হবে অ্যাড্রেসিং দ্য রিডার ডাইরেক্টলি, এবং হচ্ছে রিডারকে সরাসরি মানে অ্যাড্রেস করা যাবে না। কথা বোঝা গেল? কথা না শোনা গেলে আমারে ইয়া দিবা, কি বলে, একটু নক করলেই হবে, তাইলে আমি বুঝতে পারবো যে কথা শোনা যাচ্ছে না। ঠিক আছে, কারণ মাঝে মধ্যে জুম সমস্যা করে। আচ্ছা, আমরা সবাই শুনতে পাচ্ছি না? জি জি ভাইয়া। এখন আমরা একটু ইনফর্মাল আর হচ্ছে যে ফর্মাল দেখি। ইনফর্মাল গুলো আমরা স্পিকিং এ ইউজ করব, খুব সুন্দর, সবই ঠিক আছে। কিন্তু আমরা যখন একাডেমিক রাইটিং, সেটা আইএলটিএস রাইটিং, সায়েন্টিফিক পেপার রাইটিং যেটাই বলি, সেই ক্ষেত্রে অবশ্যই ফর্মাল স্টাইল ইউজ করতে হবে। যেমন হ্যাঁ, ইফ ইউ লুক এট, তার মানে এখানে কিন্তু আমি পার্সোনালি পুরা ইয়েটাকে পার্সোনাল প্রোনাউন তো ইউজ করতেছি, প্লাস হচ্ছে আমি সরাসরি রিডারকে অ্যাড্রেস করতেছি। নো, আমি সুন্দর করে বলে লুকড এট ফ্রম এ ব্রড পার্সপেক্টিভ, এটা একটা হয়। আবার এখানে আমরা বাট খুব ইউজ করি, ইয়াতে কি বলে ভাই, স্পিকিং এ ইউজ করি, এটা অলরেডি ব্যাখ্যা করা হয়ে গেছে। এইভাবে লিখলে আমার এখানে ভালো হয়। তারপরে যে ইফ ইউ গো টু আফ্রিকা ইউ ক্যান সি, এগুলো হচ্ছে স্পিকিং এ খুব সুন্দর, এই সেন্টেন্স গুলো স্পিকিং এ খুব সুন্দর ব্যবহার করা যাবে, ইনফর্মাল। তো এখানে আমি সরাসরি আমি রিডারকে অ্যাড্রেস না করে, আমি এই পার্সোনাল প্রোনাউন গুলো না ইউজ করে এইভাবে দিস ক্যান বি সেন ইন পার্টস অফ আফ্রিকা, তাহলে এখানে আমি হচ্ছে যে ইম্পার্সোনাল করলাম। ঠিক আছে, এটা একটা গেল। তারপর 2 নম্বর যেটা, একাডেমিক স্টাইল ইজ লেস ইমোশনাল। ইমোশনাল ওয়ার্ড গুলো ইউজ করা যাবে না। যেমন হচ্ছে অ্যাভয়েড এক্সাজারেশন। এক্সাজারেশন কি এই ওয়ার্ডটার অর্থ জানে? মানে অতিরিক্ত কিছু, অতিরঞ্জিত কিছু ব্যাপার আছে না, সে অতিরঞ্জিত কোনো বিষয়গুলো ইউজ করা যাবে না। যেমন হচ্ছে টোটালি, পারফেক্ট। আচ্ছা, এই টোটালি বা পারফেক্ট আমরা যখন বলি, কি আসলে এরকম 100% পারফেক্ট হয় না। টোটালি ওয়ার্ড গুলো আসলে যায় না, ঠিক আছে, হয় না কখনো। এটা হচ্ছে অতিরিক্ত। যদি বলো যে তুমি পারফেক্ট, আসলে কেউ কেউ পারফেক্ট হইতে পারবে না। কথা বোঝা গেল? তো এই ওয়ার্ড গুলো একটু চিন্তা করতে হবে। তারপর হচ্ছে ইমোটিভ ওয়ার্ডস, যেমন হচ্ছে টেরিবল, অ্যাডোর, এগুলো ঠিক আছে। এই ধরনের কথাগুলা, যে ইমোশনাল যে কথাগুলো, সেগুলো হচ্ছে যে আমরা স্পিকিং এ ব্যবহার করবো, ইটস ফাইন। তারপর ওয়ার্ডস দ্যাট এক্সপ্রেস ভ্যালু জাজমেন্ট, যেমন ইমোরাল, তাহলে এগুলো হচ্ছে ভ্যালু জাজমেন্ট করে এই ধরনের কথা বলা যাবে না। যেমন হচ্ছে যে ব্যাড এর ক্ষেত্রে আমরা তো পড়ে আসছি, এটা হচ্ছে যে পুরা ইনফর্মাল। ঠিক আছে, প্রবলেমেটিক বললে সবচেয়ে ভালো হয়। তারপর লাভ, লাভ মানে এখানে ভালোবাসা কোনো কিছু বোঝাচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে মেই ভ্যালু, এখানে গুরুত্ব বোঝানোটাই হচ্ছে যে গুরুত্ব একাডেমিক রাইটিং এ ফর্মাল স্টাইলে করা যেতে পারে। তারপর 3 নাম্বার হচ্ছে একাডেমিক স্টাইল ইউজেস ফিউয়ার কনজাংশনস। আমি এর আগে কিন্তু আমি বলে আসছি সবাইকে যে আমরা একাডেমিক রাইটিং এ বা সায়েন্টিফিক পেপার রাইটিং যেটি বলি, আমরা কিন্তু কম্পাউন্ড সেন্টেন্স খুব কম ইউজ করি। ঠিক আছে, কি ইউজ করতে হবে স্টাইলে? মোর সাবঅর্ডিনেটরস। আমি কি বলে রাখছি, কমপ্লেক্স সেন্টেন্স কিন্তু বেশি ইউজ করি, যেমন ওয়ারএস, বিকজ,
সাবঅর্ডিনেট যে কনজাংশন গুলো আছে এগুলো আমরা খুব বেশি ইউজ করি, এবং সেন্টেন্স লিঙ্কার্স এগুলো খুব ব্যবহার করতে হবে, যেমন হচ্ছে নেভারদিলেস, দেয়ারফর, তারপরে হচ্ছে যে হাউএভার। তো এগুলো হচ্ছে সেন্টেন্স লিঙ্কার গুলো, ফর এক্সাম্পল এটসেট্রা এটসেট্রা। তাহলে যে লিঙ্কার গুলো আছে সেই লিঙ্কার গুলো যত বেশি ইউজ করা যায়, সিমিলারলি, অন দা ওয়ান হ্যান্ড, অন দা আদার হ্যান্ড, এটসেট্রা এটসেট্রা। আমি এই সেন্টেন্স লিঙ্কার্স এগুলোর আমি একটা লিস্ট দিয়ে দিবনি। তারপর হচ্ছে কোয়েসিভ ডিভাইস বলে কিছু, যেগুলো সেন্টেন্স গুলোকে কানেক্ট করে, এগুলোকে আবার কোয়েসিভ ডিভাইস বলে। তো সেগুলো আমি হচ্ছে যে একটা লিস্ট দিয়ে দিবনি, দিলে আরো সুবিধা হবে। আমার কথা কি শোনা হচ্ছে? জি ভাইয়া। এই শোনা যাচ্ছে ভাইয়া। আচ্ছা, তাহলে এখানে যেমন এর আগে আমরা হচ্ছে যে অ্যান্ড ফার্মার্স ইউজ করছি, তো এটা না করে আমি যদি কম্পেয়ার করি, ঠিক আছে, তাহলে এখানে আমি সাবঅর্ডিনেট কনজাংশন ইউজ করতেছি, সেটা ভালো, বা সাবঅর্ডিনেট ইউজ করা। তারপরে আমরা হচ্ছে যে বাটের পরিবর্তে আমরা হচ্ছে যে হাউএভার ইউজ করতে পারি। তারপর এটার ব্যাখ্যা আমি আসতেছি একটু পরে। তাহলে এইভাবে হচ্ছে যে আমরা চেঞ্জ করতে পারি। তাহলে আমাদের রাইটিংটা আগে যেভাবে লিখবো, এখন আমরা এই চেঞ্জ গুলা করলেই রাইটিংটা সুন্দর হয়ে যাবে, ঠিক আছে। তাহলে হচ্ছে যে একটা একাডেমিক রাইটিং হবে, এবং লেখাগুলো যে কোনো জায়গায় দিলে সেটা যে কেউ পড়ে বুঝবে এবং হচ্ছে পাবলিশ করতে পারবে, ঠিক আছে। 4 নাম্বার যেটা বিষয় সেটা হচ্ছে যে the academic style uses different vocabulary. এখানে হচ্ছে যে ভিন্ন শব্দ ইউজ করি আমরা, কিন্তু সিনোনিম ইউজ করি অনেক বেশি, বা প্যারাফ্রেজিং করি, ঠিক আছে, প্যারাফ্রেজ করি, বা হচ্ছে ওই ভিন্ন ভিন্ন ওয়ার্ড ইউজ করি। এই জন্য আমি বলছি, কিন্তু আমার ইংলিশ কর্নারের ওইখানে আমার একটা ইয়াই আছে, কি বলে আছে, কথা আছে যে ইংলিশ ইজ ইকুয়াল কি, ঠিক আছে। তো সেখানে আমি বলছি আমাদের শব্দ ভান্ডার যদি সমস্যা থাকে তাহলে ঝামেলা। তারপরে অ্যাভয়েড ফ্রেজাল ভার্বস, যেমন টেক অফ, ব্রেক অফ। ওই যে আমরা স্পিকিং এ ক্লাসে আমরা শিখলাম না, ফল আউট, টেক আফটার, তারপরে কি কি ফ্রেজ গুলো শিখলাম না, হ্যাঁ। তো এই যে লুক আফটার, ঠিক আছে, লুক অফ, এগুলো ইউজ করছি না। তো এগুলো হচ্ছে যে আমরা স্পিকিং এ ইউজ করলে আমাদের স্পিকিং এর ইয়াটা বেড়ে যাবে, কি বলেছে, স্কোর বেড়ে যাবে। স্পিকিং হচ্ছে অনেক ইনফর্মাল, অনেক সুন্দর স্ট্যান্ডার্ড হবে, নেটিভের মতো হবে। কিন্তু যখন এখানে আমি রাইটিং করতে যাব, তখন এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। ফ্রেজাল ভার্বস যেগুলা কিছু আছে, ইডিয়াম ফ্রেজ, হ্যাঁ, এগুলো হচ্ছে যে কম ব্যবহার করতে হবে। তারপরে ওই যে বিগার এন্ড বিগার, ওইটার ব্যাখ্যাটা হচ্ছে ডাবল কম্পারেটিভস। আমরা তুলনা করি না, তুলনা করা যাবে না, মোর এন্ড মোর, তার মানে হচ্ছে বিগার এন্ড বিগার, ঠিক আছে। তো এই ধরনের হচ্ছে যে ডাবল কম্পারেটিভস না ইউজ করে এটাকে সুন্দর করে প্যারাফ্রেজ করে অন্যভাবে লিখলে একাডেমিক ভালো হবে। তারপরে যে কন্ট্রাক্টেড ফর্মস, যেমন হচ্ছে যে এগুলোই কিন্তু খুব স্পিকিং এ ব্যবহার করতে হবে। স্পিকিং এ যারা নেটিভ তারা হচ্ছে যে সাধারণত এই কন্ট্রাকশন সবচেয়ে বেশি ইউজ করে, ঠিক আছে। আর যত বেশি আমরা কন্ট্রাকশন ইউজ করব সুন্দরভাবে, তো সেক্ষেত্রে আমাদের স্পিকিংটা ন্যাচারাল হবে, ঠিক আছে, সাবলীল বা বলতে পারবো। কিন্তু একাডেমি রাইটিং এ এলাও না, ঠিক আছে। অবশ্যই এটা হচ্ছে যে ফুল সংক্ষিপ্ত ফর্ম দেওয়া যাবে। তারপর কিছু ওয়ার্ডস আছে, যেমন হচ্ছে গেট, লর্ডস অফ, লর্ড অফ, রিয়েলি। এই শব্দগুলো হচ্ছে যে আমরা শান্তি ইনফর্মাল হিসেবে ব্যবহার করি। যেমন এখানে কন্ট্রাকশন যে ফর্ম আছে, ইটস, এটা হয়ে যাবে ইট ইজ। তারপরে যে বিগার এন্ড বিগার, এখানে বুঝতে পারতেছি বিগার এন্ড বিগার এখানে আসলে আমি যদি ইনক্রিজিং দেই, তাহলে এই দুইটা ওয়ার্ডকে একটা ওয়ার্ডে ব্যাখ্যা হচ্ছে না, তাহলে তো আমার অতিরিক্ত ব্যবহার করার দরকার নাই, ডাবল যে কম্পারেটিভস ইউজ করার দরকার নাই, ঠিক আছে। তাহলে আমি ইনক্রিজিং দিলেই এটা হচ্ছে যে সুন্দর হয়ে গেল। তারপরে রিয়েলি, এটা তো ব্যাখ্যাই করছি। আবার হুজ গট টু পে, এই যে ইনফর্মাল গট টু পে, এগুলো স্পিকিং এ ঠিক আছে, একাডেমিক রাইটিং না, হু মাস্ট পে, ঠিক আছে, সুন্দর করে এগুলো ব্যবহার করা যেতে পারে। আচ্ছা, এখন তাহলে আচ্ছা, আমরা এক্সারসাইজ শুরু করার আগে আমি যে 4টা ক্যারেক্টারিস্টিক্স এর কথা বললাম, কে সুন্দর করে গুছায় বলতে পারবে? যতটুকু বুঝছো, যতটুকু মাথার মধ্যে থাকে, কে সুন্দর করে বলতে পারবে কি কি বিষয়গুলো বললাম? হ্যালো, ভাই আহমেদ বলো।
ভাই একাডেমিক স্টাইলে ইম্পার্সোনাল ইউজ করতে হবে, পার্সোনাল যে প্রোনাউন আছে প্রোনাউন্স গুলো হচ্ছে আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। হুম। আর একাডেমিক স্টাইলে হচ্ছে ইমোশনালটা হচ্ছে কম ইউজ করতে হবে, মানে লেস ইমোশনাল ইউজ করতে হবে। আর আরেকটা ছিল হচ্ছে 3 নাম্বার, যে একাডেমিক স্টাইল ইউজার ফিউয়ার কনজাকশন গুলো কম, কিছু মানে কম কম কনজাকশন ইউজ করতে হবে। তারপরে সাবঅর্ডিনেটস ইউজ করতে হবে, আর লিঙ্কার্স কিছু সেন্টেন্স লিঙ্কার্স ইউজ করতে হবে, যেমন বলছেন নেভার, নেভার দ্য লেস, তারপর দেয়ার পর এগুলো। আর লাস্টে বলছিলেন মানে বেশি ডিফারেন্ট ভোকাবুলারি হচ্ছে ভাই ইউজ করতে হবে। ডিফারেন্ট না বাবা, ডিফারেন্ট, আর নাহলে Different। বাংলা বলবো ভিন্ন। জি ভাই, আচ্ছা, তারপরে জি ভাই। ভাই এইটুকু আর- আপাতত মনে আছে। আচ্ছা, এই যে সংক্ষিপ্ত ফর্ম গুলো এগুলা ইউজ করা যাবে না, কম্পারেটিভ ডাবল এগুলো ব্যবহার করা যাবে না। আচ্ছা, তাহলে আমরা যে জিনিসগুলো শিখে আসলাম, আমরা এখানে একটু ঠান্ডা মাথায় প্র্যাকটিস করব, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই যে সেন্টেন্সটা, এইগুলো কিন্তু আমি অলরেডি মনে হয় 4th ক্লাসে আমি শিখিয়েছি, তাই না? আমি অলরেডি দেখানোর কথা, এগুলো কিন্তু আমি সম্ভবত 4th ক্লাসে দেখিয়েছি। তারপরে এখন হচ্ছে যে আমরা আবার একটু রিকল করি, যেহেতু আমরা নতুন করে শিখলাম, আমি ব্যাখ্যা দিয়ে দিলাম যে কোথায় কোথায় আমরা পরিবর্তন করতেছি, কোথায় পরিবর্তন করা উচিত, নিয়মগুলো কিভাবে মানতে হবে। তো এই ক্ষেত্রে একটু ঠান্ডা মাথায় কে বলতে পারবে সুন্দর করে সেন্টেন্স? আমি এর আগে বলছি ঘুরায় লেখার কোনো দরকার নেই, যেভাবে আছে সেভাবেই রেখে দাও, কিন্তু কোথায় কোথায় এই যে শিখে আসলা কোন কোন জায়গায় পরিবর্তন হবে কে বলতে পারবে? ভাই এখানে যে প্রথমেই যে ইউ ইউজ করছে এটা তো পার্সোনাল প্রোনাউন্স হয়ে গেল। ভাই বাটের জায়গায় হাউএভার হবে হুম, শুরুতেই। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, কেন বাট এবং ইফ একসাথে থাকতে পারবে না, এটার ব্যাখ্যা দিতে পারবে কে? শাহরিয়ার বলো, বাট এবং ইফ কেন পাশাপাশি থাকতে পারবে না? এটা তো ভাই মনে নাই। আচ্ছা, কেউ বলতে পারবে এটার ব্যাখ্যা? ভাইয়া ইফ দ্বারা শর্ত বুঝে, আবার বাট দ্বারা কিন্তু বুঝাইছে ভাইয়া, দুইটাই দুইটা ইন্ট্রোডাক্টরি টাইপের হয়ে যাইতেছে। বাট বাট একটা দুইটা ভিন্ন টাইপের জিনিস বুঝাইতেছে, বাট কিন্তু আবার না, if না। দিয়ে শর্ত বুঝাইতেছে। হ্যাঁ না, মনু এটা সেন্টেন্স স্ট্রাকচারের কারণে ভাই, ওই যে লিঙ্কার। দুইটা না ভিন্ন রে টাইপের ভাই, জিনিস, শোনো, বাট কিন্তু এখানে হ্যাঁ ভাই, বাট হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স ইউজ করা, কোঅর্ডিনেট কনজাংশন, ইফ হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন, একসাথে তো আর কম্পাউন্ডার এইভাবে হয় না। হ্যাঁ, একসাথে আমি দেখাবো নি সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স আমি শিখাবো নি, একসাথে তিনটাই করা যাবে, দেখাইছিলাম মনে হয় আমি সম্ভবত, একসাথে তিনটা লিখতে পারবা, কিন্তু কথা হচ্ছে যে একসাথে তো এইভাবে থাকবে না, সেটা তো স্ট্রাকচার আছে, একসাথে তো বাট আর ইফ এইভাবে থাকে না কখনো। তার মানে এখানে একটা কানেক্টর আসবে। আর আমরা তো জানি একাডেমি রাইটিং এ বাট হবে না, যেটা উত্তর দিছিল হাউএভার সঠিক। আর কোথায় আর কোনো পরিবর্তন? আচ্ছা, তাহলে আমরা বাটের পরিবর্তে হাউএভার দিতে পারি। ইফ ইউ থিংক অ্যাবাউট প্লান্টস, এটা দিয়ে একবারে হচ্ছে যে সরাসরি রিডারকে অ্যাড্রেস করা হচ্ছে এক, আর পার্সোনাল হচ্ছে এটা করা যাবে। হাউএভার ইন রিলেশন টু প্লান্টস the advantages of conservation are more apparent, right? এটা সুন্দর, সেন্টেন্সটা কত সুন্দর হয়ে গেল, ঠিক আছে? আশা করি যারা আমার রিসার্চ প্রজেক্টে আছে পরবর্তীতে আমার জন্য কারেকশন কম করতে হয়। আর যারা আসলো না, পণ্ডিত গুলো তো আমি জানি লিখতে পারে না, হ্যাঁ, কিন্তু যারা মিস করতেছে পরবর্তীতে নিজের কপালে নিজেই বাস। আচ্ছা, পরের এটা আবার পিপিটি বের করো। ভাই ইম্পার্সোনাল করতে হবে আগে। হ্যাঁ, করতে পারি। আর আরএনটি ইউজ করা যাবে না ভাই। তারপরে আরএনটি শর্ট ফর্মটা, হ্যাঁ এটা ইউজ করা যাবে না। রিয়েলিটা শর্ট ফর্ম, হুম। হ্যাঁ রিয়েলিটা করা যাবে না। আচ্ছা, এই যে প্রথমে বলছে ইউ হ্যাভ টু রিমেম্বার, তাহলে এইটুক দ্বারা আসলে কি বোঝাচ্ছে, মানে এই সেন্টেন্সটাতে কি বুঝাইতে যাচ্ছে, সেই বুঝানোটাই আমরা হচ্ছে যে একাডেমিক রাইটিং এ নিয়ে যাব, মানে ইম্পার্সোনাল করবো। আসলে কি বুঝাইতেছি? ইউ হ্যাভ টু রিমেম্বার দ্বারা আসলে এই হ্যাভ টু
হ্যাজ টু, এগুলো বাধ্য এবার কি বোঝায়? কি বলতে পারবে? বাধ্য বোঝায় এটা অবশ্যই একটু বুঝতে বাধ্য। হবে আর কি। বাধ্যতামূলক বোঝাচ্ছে। হ্যাঁ, বাধ্যতামূলক বোঝায়। তার মানে এখানে কি বলতে পারবে সুন্দর করে একটা ওয়ার্ড? কি বোঝাচ্ছে? বাধ্যতামূলক বোঝাচ্ছে। না, না, না। শুড বি রিমেম্বার্ড। শুড বি রিমেম্বার। এগুলা না দিয়ে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে আসলে গুরুত্ব বোঝাচ্ছে। এটাকে প্রাফ্রেজ করলে কি বোঝাচ্ছে? ভেরি ইম্পর্টেন্ট টু শুড বি রিমেম্বার, রিমেম্বার্ড। গুরুত্ব বোঝাচ্ছে। তার মানে ইম্পর্টেন্ট টু রিমেম্বার, এই তো, আমি যদি এখন এইভাবে লিখি ইম্পর্টেন্ট টু রিমেম্বার। ইম্পর্টেন্ট টু রিমেম্বার, তাহলে কি সেন্টেন্সটা আগের চেয়ে কি কত সুন্দর হয়ে যাচ্ছে না? ইনফর্মাল হয়ে গেল না? সরি, ইম্পার্সোনাল হয়ে গেল, একাডেমিক রাইটিং হয়ে গেল না সুন্দর করে? তারপরে যে সংক্ষিপ্ত ফর্ম সেগুলো তো দেওয়াই যাবে না। তারপর রিয়েলি না যে ভেরি ইউজ করলাম। আমি বোঝা যাচ্ছে? মাথায় ঢুকতেছে? জি ভাই। ভাই মাথায় যেন থাকে। স্পিকিং আর রাইটিং এ তো আলাদা জিনিস, ঠিক আছে? এটা পরিবর্তন হতে পারে। শেষে ভাই। হুম, শেষে। ফর এক্সাম্পল যেটা এটা আগেরটা। আচ্ছা, এখানে কেন 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 এখানে সংশোধন করতে হবে? সে ফর এক্সাম্পল এখানে যে সাবজেক্টকে মানে অর্ডার বা এটারও কিছু বুঝাইতে না, সরি এটা তো এক্সাম্পল বুঝাইতেছে। ট্যাকিং, এটা কি ট্যাকিং হবে ভাই? এটা কি ট্যাকিং হবে ভাই? ট্যাকিং হবে? না, না, এক্সাম্পলই হবে, কিন্তু বিষয়টা হচ্ছে সে তুমি আলাদা করে তো সেন্টেন্স লিখতে পারো না এক্সাম্পল দিতে যায়। ফর এক্সাম্পল এটাও ইউজ করতে পারতা, তুমি মেক মেডিসিনের পরে কমা দিয়ে ফর এক্সাম্পল কমা দিয়ে তুমি অ্যাসপাইরিন দিতে পারতা। তুমি একটা এক্সাম্পল দিতেছো, দেখো সেন্টেন্স গুলো কিভাবে কানেক্ট হবে। দেখো এখানে বলতেছে while plants have been used throughout the history to make medicines, এটা এক্সাম্পল দিতেছে লাইক অ্যাসপাইরিন। অ্যাসপাইরিন আমরা নাম শুনছি না? অ্যাসপাইরিন কিন্তু একটা ওষুধ তৈরি করতে হচ্ছে, তাহলে তুমি একটা এক্সাম্পল দিচ্ছ। জি ভাই। এক্সাম্পল তো ওটার সাথেই থাকবে, তুমি তো আলাদা একটা সেন্টেন্স বানাইতে পারো না এক্সাম্পল বলতে যায়। কানেকশন বুঝতেছো একটা সেন্টেন্সের সাথে? এই যে লজিক্যাল ফলো গুলা, এগুলা যে পর্যন্ত মাথায় ঢুকবে না। ওই যে বাবুল একটা সুন্দর কথা বললো প্রথমেই, যে ভাই আপনার সেন্টেন্সে ময়না তদন্ত করতেছেন। এই ময়না তদন্ত তোমার করতে শিখতে হবে, করতে হবে। আমার বিশ্বাস, কেউ যদি, আমি যে পড়াচ্ছি একাডেমিক রাইটিং যে ক্লাসটা যাবে, যে পুরো কলিঞ্জের বইটা আমি ফার্স্ট টু লাস্ট সুন্দর করে গুছায় আমি পড়াবো, কেউ যদি ফার্স্ট টু লাস্ট থাকে এবং মনোযোগ দিয়ে সে পড়ে, আমার বিশ্বাস যে তার একাডেমিক রাইটিং আর সমস্যা হবে না ইনশাআল্লাহ। জাস্ট তার খালি ভোকাবুলারিটা মুখস্থ করতে হবে, বাড়াইতে হবে। এছাড়া লেখা একটা স্ট্যান্ডার্ড লেভেলে যাবে। এই কানেকশন গুলো বুঝতে হবে। এরপরে পরের সেন্টেন্সটায় এখানে যে এন্ড ইফ ভাই এটা চেঞ্জ করতে হবে আগে। এন্ড ইফ হবে না প্রথমে, একসাথে এন্ড ইফ হবে না। তাহলে তারপর ই কুড ইউজ এখানে চেঞ্জ করতে হবে। তাহলে আমি কিন্তু বলতেছি এগুলো কিন্তু একটার পর একটা আসতেছে, আলাদা আলাদা সেন্টেন্স। এখন ধরো একটা পুরো আগ্রহ ছিল, হ্যাঁ, কিন্তু সেটা কি করছি, ভেঙে ভেঙে দিচ্ছি বোঝার সুবিধার্থে। তার মানে এই যে এই আগের যে সেন্টেন্সটা এটার সাথে কানেক্ট হয়ে কি পরের সেন্টেন্সটা আসতেছে। তাহলে আগের সেন্টেন্সটা পড়া পরের সেন্টেন্সটার সাথে যদি আমরা কানেক্ট করতে চাই, তাহলে এখানে এন্ড এর পরিবর্তে কি হওয়া উচিত? অলসো। এক্স্যাক্টলি, অলসো হতে পারে, অলসো হতে পারে। কারণ সে হ্যাঁ এখানে বিসাইডস হইতে পারে, ইন এডিশন হইতে পারে, অলসো হইতে পারে। হ্যাঁ, তো এটা হচ্ছে যে তুমি করতে পারতো। আচ্ছা, এখানে ব্যাপার হচ্ছে আর কথা চেঞ্জ হবে, আর কথা চেঞ্জ হবে, পার্সোনাল ইউ কুড ইউজ এটাকে চেঞ্জ করতে হবে। তাহলে if certain varieties of crops are prone to disease, will plants could be used to develop new varieties. You could use will plant, no, তুমি ডাইরেক্ট রিডারে তো এটা বলা করা, ডাইরেক্ট অ্যাড্রেস করা যাবে না। তুমি চাইলে একটা প্ল্যান ইউজ করে তুমি হচ্ছে যে একটা নতুন ভ্যারাইটি ওষুধ বানাবা, না না, সেটা বলছে যে পসিবিলিটি বোঝাচ্ছে যে while plants could be used
ব্যবহার করা যেতে পারে। আমি কিন্তু বলছি মডাল ভার্ব গুলো প্রথম ক্লাসে যে মডাল ভার্ব গুলো পড়তে হবে। হ্যাঁ, মডাল ভার্ব গুলো পসিবিলিটি বোঝায়, সম্ভাবনা কোনো কিছু বোঝায়। যখন তুমি নিশ্চিত না একটা বিষয় তখন বলতে হবে যে কুড বি ইউজ, এটা হতে পারে, বা পসিবল রিজন এটা, ক্যান বি, কুড বি, মে বি, মাইট। দেখবা মাঝে মধ্যে তোমাদের সাথে মেসেজ চ্যাটিং করি বা গ্রুপে কথাবার্তা হয় বা তোমাদের কথা বলি, অনেক সময় কিন্তু আমি মাইট ইউজ করি, মে ইউজ করি, ইউ মাইট এটা করতে পারো, ইউ ক্যান ডু। তার মানে হচ্ছে তোমাকে আমি বাধ্যগত না, যেমন ইউ হ্যাভ টু ডু, এটা বাধ্যকতা বোঝায়, বাধ্যগত না। ইউ মে, ইউ মাইট ডু মানে তুমি করতে পারো, তুমি এখন মানবা কি মানবা না, দ্যাটস আপ টু ইউ। ঠিক আছে, তো পসিবিলিটি বোঝায়। তাহলে এখন সেন্টেন্সটা কত সুন্দর হলো। তাহলে এটা এখানে মানে পার্সোনাল বিষয়টা আর থাকতেছে না। ঠিক আছে, ওয়াইল্ড প্লান্টস কুড বি ইউজ। এখানে ভাই প্রথমত Have not হবে। হ্যাভেনটা বাদ যাবে, তারপরে পরেরটা ইউ বাদ যাবে। প্রথমে কোথায় বাদ যাবে? ভাই শর্ট ফর্মটা ওই যে হ্যাভেন্ট শর্ট ফর্ম হ্যাভেন তো হবে না, হ্যাভ আচ্ছা, নট ওটা হবে হবে। না। এর আগে ভাই কোথায় আরেকটা হ্যাভ নট হবে। হ্যাভেন বাদ যাবে। ভাই শর্ট ফর্মটা ওই যে হ্যাভেন্টটা হ্যাভ নট স্পিকিং হবে। এর ক্ষেত্রে ইউজ আর করি। উইটা ভাই উইটা ভাই আরেকটা লটস অফ প্লান্টসটা আমরা লট অফ এটা বাদ প্ল্যান্টস, যাবে। লটস এটা অফ হ্যাঁ, তো কিছুক্ষণ এখানে আগে লটস অফ শিখে জায়গায় আসলাম, কি সো লট মেনি অফ হইতে প্লান্ট পারে কিনা? দেওয়া যাবে না। ঠিক আছে, আচ্ছা এখন লট অফ প্ল্যান্টস, এখানে লটস অফ জায়গায় কি সো মেনি হইতে পারে কিনা? এইভাবে যদি আমরা করি তাহলে লটস অফ পরিবর্তে আমরা মেনি ইউজ করবো, যেহেতু এটা তোমার হচ্ছে যে একটা কি যেন আছে, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, আর একটা কি যেন নাউন আছে ভুলে গেলাম, কাউন্টেবল আর আনকাউন্টেবল নাউন আছে না। তো প্লান্টস তো কাউন্টেবল নাউন, তো যেটা কাউন্ট করা আছে তখন আমরা মেনি ইউজ করবো। যদি এটাকে আনকাউন্টেবল হইতো, যেমন অ্যাবস্ট্রাক্ট কোনো বিষয় হইতো, নলেজের ক্ষেত্রে বলতাম, তাহলে মাস ব্যবহার করবো। তাহলে মাছ। হ্যাঁ, ঠিক আছে। তো এখানে এই যে একটা কারণ বুঝাচ্ছি, সেন্টেন্সটাকে সুন্দর ঘুরায় লিখতেছি। যেমন এখানে প্রথমে সেন্টেন্সটা কি ছিল, দেয়ার আর লটস অফ প্লান্টস দ্যাট উই হ্যাভেন্ট বিন ডিসকভারড ইয়েট। আমরা এখনো মানে অনেক প্ল্যান আছে যেগুলো আমরা এখনো ডিসকভার করি নাই। সো ইউ নেভার নো হোয়াট দে মাইট বি ইউজফুল ফর। তার মানে তুমি, সুতরাং তুমি কখনোই জানো না আসলে তারা মানে কি বলে, ইউজফুল বলতে কি, উপকারী হবে কি না, এই বিষয়ে তুমি জানো না। তাহলে এটা সুন্দর করে যদি লিখি, বিকজ there are many plants that have not yet been discovered, their potential uses remain unknown. তার সম্ভাব্য না এখানে তুমি যেহেতু বুঝাচ্ছ, তাহলে পটেনশিয়াল যদি কথাটা আসে, তাহলে দেয়ার বলতে এখানে কাকে বুঝাচ্ছি, প্লান্টস কে বুঝাচ্ছি। তো দেয়ার পটেনশিয়াল uses remain unknown. unknown মানে এখানে যে যেমন ইউ নেভার নো, তুমি জানো না, এটা স্পিকিং এ খুব সুন্দর ব্যবহার করতে পারো। ইউ নেভার নো what will happen, তো তুমি এগুলো হচ্ছে সুন্দর করে তুমি স্পিকিং ইউজ করতে পারো। বাট এখানে রাইটিং রিমেইন আননোন, আননোন মানে বোঝা যাচ্ছে তুমি জানো না। একটা সেন্টেন্স দিয়ে দেয়, একটা ওয়ার্ড দিয়ে কতগুলো ওয়ার্ড বোঝানো গেল। এর আগে আমি বলছি যে অনেক ওয়ার্ড ইউজ করার দরকার নাই। ঠিক আছে, এখন জিনিসটা সুন্দর হয়ে গেল। ধন্যবাদ। কারো কোনো প্রশ্ন আছে কিনা? ওয়েন্টিমা, প্রশ্ন আছে কারো? প্রশ্ন নাই, কোথাও বুঝি না এরকম আছে? ভাইয়া ইট শুড বি যে ওই আগের একটাই ছিল, ওটা কি বেশি ইয়ে হয়ে যায়, বাধ্যবাধকতা হয়ে যায়? যেমন ওটা ছিল ইউ হ্যাভ টু, এখানে মানে পার্সোনাল ছিল ইউ হ্যাভ টু, কিন্তু এখানে যদি আমি ইট শুড বি বলি, ইট হ্যাঁ, শুড বি রিমেম্বার্ড, এটা কি মানে বাধ্যবাধকতা হয়ে যাবে না? এটা শুড বি না, না এটা একটু একটু তোমার ইয়াতে চলে যায়, একটু বেশি মানে বাধ্য দিকে চলে যায়। এখন তুমি এটা বলতেছো ইট ইজ ইম্পর্টেন্ট, এটা গুরুত্বপূর্ণ। শুড বি এটা একটু আবার ইয়ার দিকে চলে যায়। কথা বোঝা গেল? জি, অর্থাৎ ইম্পর্টেন্ট জিনিসটা হলো সবার জন্য জেনারেলি বলা যায়। হ্যাঁ, সবার জন্য, হ্যাঁ গুরুত্বপূর্ণ, তুমি গুরুত্বটা বুঝাচ্ছ। মেইন কথা হচ্ছে তুমি
গুরুত্বটা বোঝাইতে চাইছো, তাই তো? যে এগুলো আসলে প্লান্টস তুমি চাইলে শেষ করে ফেলতে পারো না, তাই না? এগুলো তো মনে করো তোমার পরিবেশের সাথে তো বিশাল ইয়ে আছে, এগুলো না থাকলে তো আমরা থাকতে পারবো না, তাই না? তো তুমি গুরুত্বটা বুঝাইতে যাচ্ছ, সেই গুরুত্বটাই হলে সুন্দর হবে। আচ্ছা, প্রশ্ন না থাকলে নেক্সট একাডেমিক ক্লাসে কে কোঅর্ডিনেট করবে? ইন্টারেক্টিভ সেশন থাকবে। এই যে শিখাইলাম একাডেমি রাইটিং এর যে 4টা ক্যারেক্টারিস্টিক্স গুলো সুন্দর করে নিজেরা পড়ে, কলিন্সের বই থেকে যে আমি যে এক্সাম্পল গুলো দিলাম এগুলো দেখে নিজেরা মোটামুটি সেন্টেন্স বানানোর চেষ্টা করবা, বা গুগলে সার্চ দিলে অনেক সেন্টেন্স পাবা। মোট কথা তোমাদের পড়তে হবে। আমি তো বলছি যে আমার ক্লাস করলে পড়তে হবে। ওই যে দেখো 3 জন চলে গেছে, পণ্ডিত চলে গেছে 3টা, মানে যখনই বললাম যে ক্লাস মানে এখন হচ্ছে যে ইন্টারেক্টিভ সেশন হবে, 3 জন নাই, 33 জন ছিল, হয়ে গেল 30 জন। আচ্ছা, তাহলে এই ইন্টারেক্টিভ সেশনের জন্য জানো কে কোঅর্ডিনেট করবে? সেক্রেটারি কই? এমদাদ করো। জি ভাই। নাম নাও। আপনারা কারা কারা ইন্টারেস্টেড যদি নামটা দিতেন। ভাই আমি নাম দিতে পারবো? অবশ্যই দিতে পারবা। আমরা একটু হাতগুলো উঠাই, হ্যাঁ, হাত উঠাইলে হচ্ছে যে এমদাদের লিখতে সুবিধা হবে। ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ জি, প্রশ্নটা তাহলে আগে নামটা নিয়ে নেই। ভাইয়া আমি হচ্ছে ইন্টারেক্টিভ সেশনে মানে নেক্সট। হ্যালো, আমার আজকে নেটে সমস্যা ছিল তো। আচ্ছা, জি আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ শুনতে পাচ্ছি। ভাইয়া ইন্টারেক্টিভ সেশনে হচ্ছে আমরা কি প্রেজেন্ট করব, মানে আজকে যা পড়িয়েছেন ওইটাই? হ্যাঁ হ্যাঁ, এই যে 4টা ক্যারেক্টারিস্টিক্স আমি বুঝতে পারিনি। এখানে যে 4টা ক্যারেক্টারিস্টিক্স যে পড়াইলাম সেখানে কিন্তু বিভিন্ন পয়েন্টগুলো বলছি, কি কি বিষয়গুলো ইউজ করা যাবে না, ব্যবহার করা যাবে না। তো আমার এখান থেকে এগুলা পড়বা, কলিন্সের বই থেকেও পড়বা, পড়ার পরে নিজেদের মতো করে গুগলে অনেক সেন্টেন্স পাবা, এক্সাম্পল দিলে অথবা এই সেন্টেন্স গুলো ফলো করে নিজেদের মতো সেন্টেন্স তৈরি করে দেখাবা যে এটা এইভাবে ব্যবহার করা যাবে না। তুমি আসলে কি বুঝলা, বা অন্যান্য জায়গা থেকে তুমি সেন্টেন্স নিয়ে আসতে পারো। আমরা কি পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন হবে, আমার স্লাইড রেডি করতে হবে ভাইয়া? আমরা কি হ্যাঁ অবশ্যই স্লাইড রেডি করতে হবে। আর আমি যেভাবে এই যে বললাম, আমি কিন্তু আমার প্রেজেন্টেশনে কিন্তু সুন্দর করে পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন হবে? হ্যাঁ, কলিন্সের বই থেকে আমরা নিছি, ঠিক আছে? আমি বলছি না যে এখানে অ্যাডাপ্টেড ফ্রম কলিন্স, তা তোমরা হচ্ছে যে অন্যান্য বই থেকে, গুগল থেকে, বিভিন্ন জায়গা থেকে নিতে পারো সেন্টেন্স, কিন্তু তুমি পয়েন্ট আউট করবা যে এই বিষয়গুলো পড়ানো হয়েছে, আসলে এই বিষয়গুলো আমাদের করা যাবে না। তাহলে তোমরা যখন এই মানে হোমওয়ার্কটা করবা, প্রেজেন্টেশন দিবা, আরো ক্লিয়ার হবে। তোমরা যত বেশি মানে ঘষা মাজা করবা তত তোমাদের ইংলিশ ইমপ্রুভ হবে। আর যারা অলস থাকবে তারা অলসই থাকবে সারা জীবন, ঠিক আছে? যত ঘষা মাজা করবা, যেমন সেন্টেন্স যত ময়না তদন্ত করবা সেন্টেন্সে, দেখবা তোমার কারেকশন হয়ে যাচ্ছে, তত বেশি তোমার ইমপ্রুভ হবে। হ্যাঁ, তাহলে নাম নাও, এমদাদ লেখো। রুবাইয়া জুমার আপু, আপনি কি ইন্টারেস্টেড? জি আমি থাকতে চাই। জি আচ্ছা, আর কেউ আছেন? হ্যাঁ, এই যে আব্দুল স্যার, জিতু কুন্ডু, নাজিয়া আছে, হাজেরা আছে, হাত উঠাইছে, দেখো। জি জি, আমি থাকতে চাই এমদাদ। বাবুল আছে, বাবুলের নাম নাও। এই তো মোটামুটি এনাফ। আচ্ছা, এখন কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। ভাই আপনি আরেকবার যদি বলতেন হোমওয়ার্কের বিষয়, আমার নেটের সমস্যা ছিল, তাই মাঝখানে কিছু কথা শুনতে পারিনি। ভাই টোটাল 7 জন হয়েছে, বাবুল ভাইকে দিয়ে দাও। আচ্ছা, আমি আবারও 1 মিনিটে বলতেছি, তারপর হচ্ছে রেকর্ড আছে, রেকর্ডটা ইউটিউবে যাবে, ঠিক আছে? আর লাস্ট বলতেছি, সেটা হচ্ছে
প্রেজেন্টেশন তৈরি করতে হবে, আমি 4টা ক্যারেক্টারিস্টিক্স বলছি, কিন্তু 4টা ক্যারেক্টারিস্টিক্স এর প্রতিটার মধ্যে কিন্তু পয়েন্ট ছিল কিছু কিছু। যেমন ক্যারেক্টার 1 এর মধ্যে কিছু বিষয় নিয়ে আসছি, ক্যারেক্টারিস্টিক্স 2 এর মধ্যে কিছু বিষয়গুলো বলছি, কি ব্যবহার করা যাবে কি ব্যবহার করা যাবে না, এবং প্রতিটা সেন্টেন্স দিয়ে সুন্দর করে বুঝাইছি। তো তোমরা হচ্ছে এগুলো প্র্যাকটিস করবা, আগে প্র্যাকটিস করে বুঝবা কি কি ব্যবহার করলাম কি কি ব্যবহার করলাম না। এরপরে তোমরা গুগলে সার্চ দিবা, এগুলো নিয়ে দেখবা যে তোমরা সুন্দর ইনফর্মাল এবং ফর্মাল অনেক সেন্টেন্স পাবা। তো সেখান থেকেও তোমরা নিয়ে আসলে সরাসরি যদি সেন্টেন্স ব্যবহার করো তাহলে আমার মতো ইয়া দিয়ে দিবা, কোথা থেকে নিয়ে আসছো, তাদের অ্যাকনলেজ করবা। আর না হলে তোমরা এইভাবে নিজেরাই দেখে নিজের মতো সেন্টেন্স বানাইতে পারো, করে তারপরে তুমি হচ্ছে কোনটা ইনফর্মাল কোনটা ফর্মাল সুন্দর করে সাজাবা, এবং কেন চেঞ্জ করলা সেটা ব্যাখ্যা করবা যে এই কারণে চেঞ্জ করতেছে। ব্যবহারগুলো জানতে হবে। আমি চাই যে আমার এই কোর্স থেকে মিনিমাম যারা যাবে তারা যেন আগুন হয়ে বের হয়ে যায় পুরো, ওই ইংলিশে ওই রাইটিং আর সমস্যা যেন না থাকে। তো ঠিক আছে তাহলে, সবাই ভালো থাকো সুস্থ থাকো। কার কোনো কথা? কালকে আমাদের কিন্তু ইয়া আছে, ইন্টারেক্টিভ সেশন, স্পিকিং, সরি কালকে আমাদের ইন্টারেক্টিভ সেশন না, স্পিকিং আছে। হ্যাঁ ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভাই।